সবাইকে আজকের এই এক্সপ্লেইনারে স্বাগতম। আজ আমরা বাংলা সাহিত্যের এমন একটা ধ্রুপদী মাস্টারপিস নিয়ে কথা বলবো যার পড়তে পড়তে লুকিয়ে আছে প্রকৃতির ভাঙাগড়া আর মানুষের টিকে থাকার গল্প। হ্যাঁ, আমরা ফরুক আহমেদের বিখ্যাত পদ্মা কবিতার একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছি। এই আয়োজনে আমরা শুধু এর আক্ষরিক অর্থই জানব না, বরং এর পেছনের দারুণ আর্কিটেকচার আর গভীর দর্শনটাও উন্মোচন করব। তো চলুন শুরু করা যাক। পুরো আলোচনাটাকে সহজে আয়ত্ত করার জন্য আমরা মোট ৫টি ধাপে এগোব। ১. কবি ফরুক আহমেদ। ২. সনেটের গঠন। ৩. পদ্মার ধ্বংসাত্মক রূপ। ৪. পদ্মার সৃজনশীল রূপ এবং সবশেষে ৫. মানুষের অদম্য স্পৃহা। তো প্রথমেই ১ নম্বর পয়েন্ট, কবি ফরুক আহমেদ। এই অর্ণবদ্ধ কবিতাটির পেছনের আর্কিটেক্ট বা স্রষ্টাকে চেনাটা খুব জরুরি। এই টাইমলাইনটা একটু খেয়াল করলে দেখব ১৯১৮ সালে মাগুরা জেলার মাজাইল গ্রামে তার জন্ম। এরপর ৪০-এর দশকে তিনি রীতিমতো সাংস্কৃতিক অঙ্গন কাঁপিয়ে দেন। মাত্র ২৬ বছর বয়সে ১৯৪৪ সালে প্রকাশ পায় তার আলোড়ন সৃষ্টিকারী প্রথম কাব্যগ্রন্থ ৭ সাগরের মাঝি। এরপর ১৯৭৪ সালে ঢাকায় তার ইন্তেকাল হয় এবং পরবর্তীতে তিনি মরণোত্তর সম্মানজনক ২১ পদকে ভূষিত হন। কবির সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার হল তার ব্যক্তিগত বিশ্বাস আর পেশাগত জীবন তার লেখনীতে দারুণ প্রভাব ফেলেছিল। ঢাকা বেতারে একজন স্টাফ রাইটার হিসেবে কাজ করার সুবাদে সমাজের নানা স্তরের মানুষের পালস তিনি সহজেই বুঝতেন। পাশাপাশি ইসলামী ঐতিহ্য ও জীবনবোধের পুনরুজ্জীবনে তার গভীর বিশ্বাস ছিল, যার সুস্পষ্ট প্রমাণ আমরা পাই তার বিখ্যাত সব রচনা, যেমন সিরাজুম মুনিরা এবং হাতেম তাইতে। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, সনেটের গঠন। এখানে স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে, ১৮। এটা কিন্তু যেমন তেমন কোনো র্যান্ডম সংখ্যা নয়। এই ১৮ হল কবিতাটির একদম নিখুঁত মাত্রা সংখ্যা। মানে কবি এতটাই কঠোর নিয়ম মেনে সনেটটি সাজিয়েছেন যে প্রতিটি পংক্তি বা লাইনে ঠিক ১৮টি করে মাত্রা আছে। ভাবলে সত্যিই অবাক হতে হয়। কবিতার ভেতরের এই ম্যাথমেটিক্যাল আর্কিটেকচারটা আরও ভালোভাবে বোঝার জন্য এই ছকটার দিকে চোখ বুলানো যেতে পারে। ১৪ লাইনের এই সনেটটি ৩টি স্তবকে বিভক্ত। প্রথম দুটো চতুষ্কের মিল বিন্যাস হল ক, খ, গ, ঘ আর গ, ঘ, ঘ, ঘ। এরপর শেষ শটকে এসে প্যাটার্নটা দাঁড়াচ্ছে ঘ, ঘ, ঙ, ঘ, ঙ। এই ছকটা একবার মাথায় গেঁথে নিলে পুরো সনেটের ব্লুপ্রিন্টটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এই কবিতাটির উৎপত্তি বুঝতে হলে এর বৃহত্তর প্রেক্ষাপটটা জানা দরকার। ১৯৮০ সালে প্রকাশিত কাফেলা কাব্যগ্রন্থের কথা আমরা অনেকেই জানি। সেখানে একদম নিখুঁতভাবে পর্যায়ক্রমে সাজানো মোট ৬০টি সনেট রয়েছে। আর আমাদের আজকের আলোচ্য পদ্মা হল সেই সিরিজের ঠিক ৫ম সনেট। ঠিক আছে, এবার ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক, পদ্মার ধ্বংসাত্মক রূপ। শুরুতেই একটা ঐতিহাসিক পরিভাষার সাথে পরিচিত হওয়া যাক, হারমাদ। এই স্প্যানিশ আর্মাদা থেকে আসা শব্দটির মানে হল অত্যন্ত অভিজ্ঞ আর ভয়ঙ্কর সব পর্তুগিজ জলদস্যু। ব্যাপারটা ভেবে দেখুন, উত্তাল সমুদ্রে ঘুরে বেড়ানো দুর্ধর্ষ দস্যুরাও এই নদীর ভয়াল রূপ দেখলে রীতিমতো কেঁপে উঠত। মানে এর ধ্বংস করার ক্ষমতাটা ঠিক কোন পর্যায়ের তা এই একটা শব্দ থেকে খুব পরিষ্কার বোঝা যায়। ঠিক এর পরের শব্দটাই হল পাণ্ডুর, যার মানে ফ্যাকাশে বা বিবর্ণ। প্রকৃতির উন্মত্ততা যখন চরম রূপ নেয় তখন সেই সাহসী নাবিকদের চোখে মুখে যে ভয় আর আতঙ্কের ছাপ পড়ে, শরীর ফ্যাকাশে হয়ে যায়, সেটাকেই এখানে বোঝানো হয়েছে। একটা মাত্র শব্দ দিয়ে একদম ভিজুয়ালি ভয়টাকে আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। নদীর এই ধ্বংসলীলা স্কেলটা আসলে কতটা ভয়ঙ্কর। বন্যা এলে মানুষের তিল তিল করে গড়া সাজানো বাগান, ঘরবাড়ি সব এক নিমিষে ভাসিয়ে নিয়ে যায় সে। অসংখ্য প্রাণ কেড়ে নেয়, আর বেঁচে থাকার মতো শেষ সম্বলটুকুও একেবারে ধ্বংস করে দেয়। নদীর এই রূপটা সত্যি মারাত্মক, নেতিবাচক এবং নির্মম। এরপর আসি ৪ নম্বর পয়েন্টে, পদ্মার সৃজনশীল রূপ। তবে প্রকৃতি তো কখনোই একমাত্রিক নয়। তাই এবার নদীর একেবারে বিপরীত একটা রূপ দেখা যাক। একদিকে যেমন আছে অন্ধকার ভয়ঙ্কর ঢেউ যা সবকিছু ভাসিয়ে নেয়, ঠিক তার উল্টো দিকেই আছে উর্বর পলিমাটি যা নদীর পাড়ে রেখে যায়, আর তা থেকে জন্ম নেয় প্রচুর ফসল। একই নদীর ভেতরে ধ্বংস আর সৃষ্টি,
দুটি সম্পূর্ণ আলাদা রূপের এই সহাবস্থান সত্যি অভাবনীয়। ঠিক এই জায়গাটাতেই মূল টেক্সটের একটা লাইন না বললেই নয়। উর্বর তোমার চরে ফলায় প্রচুর শস্যদানা। ধ্বংসের ঠিক পরপরই সংগ্রামী কৃষকরা যখন নদীর সেই উর্বর চরে লাঙ্গর চালিয়ে সবুজ ফসল ফলায়, তখন প্রকৃতির এই সৃষ্টির রূপটা একদম জীবন্ত হয়ে ওঠে। এটা মনে করিয়ে দেয় যে ধ্বংসের বুকেই আসলে সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। এই পয়েন্টটা আমাদের মনে করিয়ে দেয় সেই সাহসী মানুষদের কথা, যারা মৃত্যুর সাথে রীতিমতো যুদ্ধ করেও সবুজের মাঝেই নিজেদের জীবিকা খুঁজে বের করে। যে নদী সব কেড়ে নিতে পারে, তার বুক চিরেই তারা আবার বেঁচে থাকার রসদ জোগাড় করে। এটা মানুষের এক অকল্পনীয় সাহসিকতার উদাহরণ। আর এই কথা ধরেই আমরা চলে আসছি আমাদের শেষ পয়েন্টে, 5 নম্বর, মানুষের অদম্য স্পৃহা। কবিতার একদম ক্লাইম্যাক্সে গিয়ে আমরা পাই এই অসাধারণ পংক্তিটি, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। যখন সবকিছু হারিয়ে নিস্তব্ধতা আর চরম হতাশা চারপাশ ঘিরে ধরে, ঠিক তখনই যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর জাদুকরী দরজাটা খুলে যায়। ধ্বংস যে আসলে একটা অনিবার্য পুনর্জন্মের পূর্বপ্রস্তুতি মাত্র, এই কথাটাই দারুণভাবে বলা হয়েছে এখানে। পুরো চক্রটাকে যদি ধাপে ধাপে ভেঙে দেখি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। 1. সম্পূর্ণ ধ্বংসযোগ্য মানুষকে একেবারে নিঃস্ব আর প্রাণহীন করে দেয়। 2. কিন্তু এরপর সেই নদীরই অবিরাম ছুটে চলা স্রোত দেখে মানুষ আবার নতুন অনুপ্রেরণা পায়। আর 3. একেবারে শূন্য থেকে পুনরায় সবকিছু গড়ার এক অদম্য স্পৃহা বা ড্রাইভ তাদের মাঝে জেগে ওঠে। নদী এখানে শুধু শারীরিক হুমকি নয়, বরং শূন্য থেকে শুরু করার সবচেয়ে বড় মোটিভেটর। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, একটা নদীর এই যে ভয়ঙ্কর অথচ জীবনদায়ী দ্বৈত রূপ, এটা কি শুধুই প্রকৃতির একটা নিয়ম, নাকি হঠাৎ নেমে আসা বিপদের মুখে মানব জীবনের অদম্য ঘুলে দাঁড়ানোর ক্ষমতারই একটা নিখুঁত আয়না? প্রকৃতি আর মানুষের এই সম্পর্কটা সত্যি গভীরভাবে ভাবার মতো। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি এই অসাধারণ সাহিত্যকর্মটিকে একদম নতুন আলোয় দেখতে সাহায্য করবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।